প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের যে কথা কেবল অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জনস্বাস্থ্যে বিএসটির কার্যক্রম নিয়ে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ সরকারের সচিব কাজী এমদাদুল হক রয়েছেন আমাদের সাথে। মিস্টার এমদাদুল হক, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি যে পণ্যের মান, গুণ এবং ওজন পরিমাপ সব কিছু ঠিকমতো দেয় কিনা সব কিছু পর্যবেক্ষণ করবার জন্য জনস্বার্থে আমরা দেখেছি যে বিএসটিআই তাদের কার্যক্রমকে তারা সারা দেশব্যাপী তারা সেই পরিচালনার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং নিজেরা পরিদর্শন করে নানাভাবে সেগুলিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং জনস্বার্থে তারা জনগণকে যাতে তারা ন্যায্য মূল্যে পণ্য এবং একই সাথে তারা যাতে সঠিক ওজন প্রদান করে সেই ধরনের কার্যক্রমের সাথে তারা যুক্ত রয়েছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে এত তৎপরতার পরও আমরা নকল ভেজাল প্রসাধনী পণ্যকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। আমরা ওজন পরিমাপের ক্ষেত্রেও দেখি যে সেক্ষেত্রেও কিন্তু এক ধরনের কারচুপির অভিযোগ আমরা প্রায় সময় আমাদের যারা কাস্টমাররা রয়েছে, ক্রেতারা রয়েছে, ভোক্তারা রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। সে অবস্থার প্রেক্ষাপটে আমি মিস্টার এমদাদুল হক আপনার কাছে যদি আসি যে বাজারে শিল্প, খাদ্য পণ্য, প্রসাধনী সব কিছুকেই কিন্তু বিএসটির পক্ষ থেকে আপনারা সার্টিফিকেশন করেন এবং আপনারা দেখেন যে কোথাও কোনো ভেজাল পণ্য বিক্রি হচ্ছে না, নকল পণ্য বিক্রি হচ্ছে কিনা, নকল প্রসাধনী বিক্রি হচ্ছে কিনা এবং কারখানার মান যাচাই সহ আপনারা তাদেরকে সার্টিফিকেশন সহ অনেক কার্যক্রম করেন। কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখেছি যে এই কার্যক্রমের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনি বিএসটি এর সার্বিক যে কার্যক্রম এবং আপনাদের যারা অফিসাররা, কর্মকর্তা, কর্মচারীরা সারা দেশব্যাপী মানুষের জন্য জনস্বার্থে যে কার্যক্রমগুলি পরিচালনা করছে সেগুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি? সাধারণত বাইরে থেকে বিএসটি সম্পর্কে মানুষের কাছে যে ধারণাটা পৌঁছায় তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের অফিসাররা মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে। এটা গণমাধ্যমে আসে, প্রায় নিয়তই আসে, এবং এটা গণমাধ্যমের বিভিন্ন যে সোর্স আছে ইউটিউব সহ সেখানে আসে এবং মানুষ তা দেখতে পান। আসলে মোবাইল কোর্ট হচ্ছে বিএসটি এর সামগ্রিক কর্মকাণ্ডের একটি জাস্ট আইসবার্গের মতো। বিএসটি আপনারা জানেন যে দেশের জাতীয় মান নির্ধারণী সংগঠন, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন শিল্পপণ্য, খাদ্যপণ্য যত পণ্য আছে এইসব পণ্যের মান নিয়ন্ত্রণ করে বিএসটিআই। এটা হচ্ছে মূল কাজ, স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ কোন পণ্যের মান কোনটা হবে এবং সেই মানের মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সেই পণ্যটাকে মান নির্ধারণ করা হয়। একই সাথে সেই মানটা মানে আমরা যা তৈরি করলাম সেই মান অনুযায়ী পণ্যটা বাজারে আসলো কিনা সেটাও আমরা তদারকি করি এবং যারা সেই মান অনুযায়ী প্রোডাক্ট তৈরি করেন তারা আমাদের কাছে আসেন এই মার্কেটে পণ্যটা বাজারজাত করার জন্য, তখন আমরা লাইসেন্স দিই। আরেকটা জিনিস হচ্ছে পরিমাপ। বিএসটি আরেকটা জিনিস দেখে, পরিমাপটা দেখে, অর্থাৎ কোন দ্রব্যের পরিমাপ কতটুকু হবে, 1 কেজি মানে 1 কেজি কিনা, 1 লিটার মানে 1 লিটার কিনা, 1 আউন্স মানে 1 আউন্স কিনা। এই জিনিসগুলো কিন্তু পরিমাপের দায়িত্বটা হচ্ছে বিএসটি এর। পরিমাপক যন্ত্র যেগুলো আছে সারা বাংলাদেশে, এটা পেট্রোল পাম্পের পরিমাপ হতে পারে, এটা স্বর্ণের দোকানের পরিমাপ হতে পারে, এটা একটা ঔষধের দোকানে, একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে তারা যে যন্ত্রগুলো ব্যবহার করেন, এই সবগুলো যন্ত্রের ক্যালিব্রেশন করে বিএসটিআই। অর্থাৎ তারা মেপে দেখে যে এটা সঠিক আছে কিনা। একই সাথে কিন্তু বাজার তদারকিটাও বিএসটিআই করে। আমি একটা পণ্যকে লাইসেন্স দিলাম, সে পণ্যটা বাজারে ঠিকমতো সরবরাহ হচ্ছে কিনা, বা আমি লাইসেন্স দেওয়া যে পণ্যটা সেই পণ্যটার মান ওইভাবেই আছে কিনা, এইটা যেমন আমরা তদারকি করি, আবার একই সাথে আমরা দেখি যে সেই পণ্যের মানের কোনো অবনতি হয়েছে কিনা, আবার লাইসেন্স ছাড়া কোনো পণ্য বাজারে আছে কিনা, যেটা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক অথচ লাইসেন্স নেইনি, সেটাও কিন্তু আমরা তদারকি করি। তদারকির বিভিন্ন ফর্ম আছে, সেটা হলো যে আমাদের সার্ভিলেন্স টিম আছে, আমাদের মোবাইল কোর্ট আছে, আমাদের বিভিন্ন ধরনের অপারেশন থাকে, আবার গোপন তথ্যের ভিত্তিতেও কিন্তু আমরা অনেক কিছু আমরা জানতে পারি। এই সব মিলিয়ে কিন্তু বিএসটি এর কর্মতৎপরতা। আসলে বিএসটি হচ্ছে আপনার মানসম্মত পণ্যের পাহারাদার, আর আপনার বিশ্বাসযোগ্যতা, পরিমাপের যে বিশ্বাসযোগ্যতা, সেটা হচ্ছে বিএসটি হচ্ছে এটা রক্ষক। আপনারা দেখবেন প্রায় আমরা দেখি যে পেট্রোল পাম্প, আমরা কিন্তু অপারেশন করি, গিয়ে দেখি যে সেই পেট্রোল পাম্পে ওজন কম দিচ্ছে, 20 লিটারের জায়গায় 19 লিটার বা 18 লিটার। এই পরিমাপগুলো কিন্তু আমরা এক্সামিন করি ফিল্ডে গিয়ে। এইভাবে আরো অনেক কিছুই আমরা তদারকি করি।
আর সবচেয়ে বড় কথা হলো সার্টিফিকেশন মার্কস যেটা আমরা করি, যে সেই পণ্য যে পণ্যগুলো বাজারে আছে সেগুলোর মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য হিসেবে সেগুলোকে লাইসেন্স দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এখন যে বিষয়টা সেটি হচ্ছে আসলে কাস্টমারের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না কোনটা ভেজাল পণ্য, কোনটা আসল পণ্য, নকল পণ্য কোনটা। সেক্ষেত্রে আমরা বাজারে কিন্তু দেখি যে এই একই মোড়কে একটা বড় নাম করার যে কোম্পানি, সেই কোম্পানির মোড়কে অন্য নকল এবং ভেজাল পণ্য বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা ভোক্তারা তারা কিন্তু ভেজাল পণ্যটাই কিনে নিয়ে নিচ্ছে। ওই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করবার জন্য জালিয়াত চক্র যারা এই ধরনের ভুয়া স্টিকার ব্যবহার করে ভালো পণ্যকে বা বিদেশি পণ্যর নামে বিক্রি করছে, সেই জায়গাটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন? বাংলাদেশের মার্কেট কিন্তু বিশাল একটা মার্কেট। আপনার 20 কোটি মানুষের, সেই গ্রাম গ্রামান্তর থেকে কিন্তু ঢাকা শহর পর্যন্ত এই এত বিস্তৃত একটা মার্কেট, এবং এই মার্কেটে এত এত বিশাল পণ্যের সমাহার যে বিএসটি কিন্তু এই পণ্যগুলোকে প্রতিনিয়ত তদারকি করা আসলে একটা ছোট সংগঠন হিসেবে এটা কিন্তু খুবই কঠিন, এবং এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা যেমন বড় বড় ব্র্যান্ডের পণ্য যেগুলো আমরা লাইসেন্স দিয়ে থাকি, এবং বাংলাদেশে আমি বলবো যে অনেক বড় বড় কোম্পানি আছে যারা খুবই মানসম্মত পণ্য তৈরি করছে, শুধু দেশের ভিতরেই না, সে পণ্যগুলো আবার দেশের বাইরেও রপ্তানি হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের শিল্প কারখানাগুলো কিন্তু সুনাম অর্জন করছে। কিন্তু একই সাথে ওই নাম করা ব্র্যান্ডগুলোর আবার নকল তৈরি হচ্ছে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অভিযান চালাই সেই নকল পণ্যের তৈরি মানে কোথায় আছে জানার জন্যে। ইতিমধ্যে কিন্তু আমরা বহু কারখানাকে অপারেশন করে সেই কারখানাগুলোকে সিলগালা করেছি। সার্ভেলেন্স টিমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করছি। দেখা যাচ্ছে যে নামি দামি ব্র্যান্ডের নকল তৈরি হচ্ছে লোগো। এখন জনগণ, আমাদের ভোক্তা যারা, তাদের কিন্তু এখানে একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো যে আমি যে একটা জিনিস কিনছি, আমি হয়তো মনে করছি এটা ভালো ব্র্যান্ড, কিন্তু আসলে কি এটা ওই অরিজিনাল কিনা, এই অরিজিনাল দেখার জন্য কিন্তু আমাদের বেশ কিছু সিস্টেম আছে। এই যে পণ্যের গায়ে কিন্তু একটা লেবেলিং করা থাকে, ওখানে কিন্তু কিউআর কোডও আছে। কিউআর কোডের ভিতরে কিন্তু স্ক্যান করলেই এই পণ্যটার যথার্থতা জানা যায়, যেটা আসলেই কিন্তু জেনুইন নাকি আসল নাকি নকল। সুতরাং এখানে আমাদের বাজার তদারকির যেমন একটি বিষয় আছে, ঠিক তেমনি জনগণেরও কিন্তু একটা সচেতনতার ব্যাপার আছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা নিউজ পাই যে এখানে নকল পণ্য আছে, নকল তৈরি হচ্ছে, আমরা কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং আমাদের টিম যায়, টিম গিয়ে সেগুলোকে কিন্তু যা আইনি যা ব্যবস্থা নেওয়া দরকার, যদি হাতে নাতে ধরতে পারে তাহলে সেটার আইনগত ব্যবস্থা নেয়, জেল দেয়, জরিমানা করে, এবং তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটরা যায়, মোবাইল কোর্ট করে। কারখানায় যদি নকল হয় সেখানে সেই কারখানাগুলিকে বন্ধ করে দেয়। এটা আমাদের প্রতিনিয়ত একটা কার্যক্রম, কিন্তু আসলে আপনি নিজেও বুঝবেন যে এখানে জনগণের সচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি। এবং আমাদের যারা বড় বড় যারা কোম্পানিগুলো, যারা বড় ভালো ভালো ব্র্যান্ডের পণ্য তৈরি করেন, তাদের নিজস্ব কিন্তু একটা সার্ভিলেন্স আছে যে তাদের পণ্য কোথাও নকল বিক্রি হচ্ছে কিনা। আমাদের কাছে কিন্তু তারা মাঝে মাঝে মেসেজ দেন, আমরা কিন্তু ওই মেসেজগুলো অনুযায়ী কিন্তু আমরা অ্যাকশানে যাই, এবং আমাদের কাছে গোপন সূত্রেও কিন্তু বিভিন্ন খবর আসে। সে খবর আসার পর কিন্তু আমরা সেখানে অপারেশন চালাই, এবং এটা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে সে অপারেশনগুলো চালু আছে। তবে যেহেতু আমাদের অফিস কম, আমাদের সারা 64টা জেলা, অথচ আমাদের মাত্র 23টি জেলায় আমাদের কার্যক্রম আছে, বাকি জেলাগুলো ওই 23টার অধীনেই, এবং জনসংখ্যাও কিন্তু আমাদের খুব কম, অর্থাৎ আমাদের যেটাকে বলি লোকসংখ্যা, মানে জনবল সংখ্যা। সুতরাং এখানে সারা বাংলাদেশকে নজরদারিতে আনা, এটা আমাদের জন্য রিয়েলি চ্যালেঞ্জিং। বিদেশি পণ্য যেগুলি আমদানি করা হয়, বিশেষ করে কসমেটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেহেতু আমাদের তরুণরা বা মেয়েরা বিশেষ করে কসমেটিকের প্রতি তাদের একটা আসক্তি আছে, যে তারা একটু ফর্সা হতে চায়, তারা একটু স্মার্ট হতে চায়। এই যে যেটি হচ্ছে গিয়ে আমাদের প্রসাধনী পণ্য, সেই পণ্য নিয়ে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে আপনাদের অভিযানও আমি দেখেছি যে আপনারা গিয়ে বড় বড় শোরুমের মধ্যে দেখা যাচ্ছে যে ডার্ট সাইডের শোরুম, যেন ঢুকতেই ভয় লাগে, সে জায়গায় কিন্তু আপনার অভিযান পরিচালনা করছেন। এই যে প্রসাধনী পণ্য যেগুলি বিদেশ থেকে আনার কথা বলা হচ্ছে, সেগুলিকে আপনাদের কাছ থেকে পারমিশন নিতে হয় কি না, বা কোন কোন প্রসাধনীতে পারমিশন নিতে হয়, কোন কোন প্রসাধনীতে পারমিশন নিতে হয় না? এখানে বহু ধরনের প্রসাধনী পণ্য আছে যেগুলো আমাদের দেশে ইম্পোর্ট যদি হয়ে আসে, সেখানে ইম্পোর্ট স্টেজে কিন্তু আমাদের পারমিশন নিতে হয়, এবং ইম্পোর্ট স্টেজে আমাদের ছাড়পত্র নিতে হয়। অর্থাৎ ওই প্রসাধনী সামগ্রীটা
স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি কিনা, এবং এটাকে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করি। ইম্পোর্ট স্টেজে যখন ছাড়পত্র দেওয়ার আগে আমরা সেই পণ্যগুলোকে পরীক্ষা করি। পরীক্ষা করার পর যদি দেখা যায় যে না, একটা লোশন বা একটা ক্রিম অথবা একটা শ্যাম্পু অথবা একটা সাবান, যে কোনো কিছু, অনেক ধরনের পণ্য আছে, সেগুলোকে কিন্তু আমরা ছাড়পত্র দিই আফটার টেস্টিং ইন আওয়ার ল্যাবরেটরিজ। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এর বাইরেও কিন্তু দুইভাবে এই পণ্যটা আমাদের মার্কেটে আছে। একটি হচ্ছে লাগেজ পার্টি, যারা লাগেজে দিয়ে আনেন, আইনো এটা একটা এক ধরনের অবৈধ, কিন্তু আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা এটা এক জিনিস, আর আমি এনে বাজারে বিক্রি করে দেওয়া এটা কিন্তু একটা অবৈধ মানে ব্যাপার, সেটা একটা বাজারে আছে। আরেকটি হচ্ছে নকল, অর্থাৎ ওই যে ব্র্যান্ডের আইটেমটা সেটার একটা নকল আইটেম আবার এখানে আছে। আমি আপনাকে একটা তথ্য দিই, এই মাসখানেক হবে হয়তো, বা কিছুদিন আরো একটু হয়তো কম হতে পারে, আমাদের টিম বাছাই করলো বাংলাদেশ ঢাকার সবচেয়ে বড় একটা শপিং মল বসুন্ধরা সিটি। ওখানে গিয়ে বাছাই করলো একটা বড় শপিং সেন্টার, যেটা নাকি বিশাল একটা দোকান, অনেক কসমেটিক্স। আমি দেখলাম যে আমার ওই টিম তারা আমাকে রিপোর্ট করলো, এবং আমি ভিডিও দেখেছি তাদের, ওদের ওইখানে ম্যাক্সিমাম পণ্যই নকল। এখন আপনি চিন্তা করেন, কসমেটিক্সের কথা বলছি, যে ঢাকা শহর রাজধানী, এবং সেখানের বসুন্ধরা শপিং সেন্টার, সেখানে একটা বড় শপিং মল, সেই জায়গায় গিয়ে দেখা গেল যে ম্যাক্সিমাম কসমেটিক্সই নকল। এখন আমাদের টিম ওখানে কি করেছে, এগুলিকে জব্দ করেছে এবং একটা হিউজ অঙ্কের টাকা জরিমানা করেছে, কিন্তু তারা তো আর এগুলো তৈরি করছে না, তারা সেলার। তো কিন্তু এইগুলো আসছে কোত্থেকে? আসছে অবৈধ পথে, এবং আরেকটা হচ্ছে যে আসছে আপনার নকল কারখানা থেকে আসছে। তো এটা তো একটা কমন ফেনোমেনা বাংলাদেশের। আপনি একটা জিনিস দেখবেন, যেটা আপনি বললেন যে রং ফর্সাকারী, রং উজ্জ্বল করা, আমরা এগুলো ম্যাক্সিমাম বাইরের কান্ট্রি থেকে আসে, কোনো কোনো কান্ট্রি থেকে বেশি আসে, কোনো থেকে কম আসে। আমরা এগুলোকে কিন্তু আমরা খুব রিসেন্ট দেখেছি আমরা টেস্ট করেছি। টেস্ট করে আমরা মানে 8টা পণ্যের মধ্যে আমরা অতিরিক্ত আমরা এটাতে যে উপাদান পেয়েছি, যে উপাদানগুলো স্কিনের জন্য ক্ষতিকর এবং স্কিনে ক্যান্সার হতে পারে পর্যন্ত। আমরা সেই 8টা পণ্য কিন্তু বাজার থেকে, খুব নামকরা পণ্য এবং সব চিনে সবাই, এগুলো বাজারে দোকানে গেলেই দেখা যায় পণ্যগুলো ঝুলতেছে, আমাদের মেয়েদের মানে তরুণীদের আকর্ষণের জিনিস এগুলো। তো সেগুলোকে আমরা জানিয়েছি, মিডিয়ায় দিয়েছি, যেগুলো মানে নষ্ট পণ্য, এগুলো হচ্ছে স্কিনের ক্ষতি করে। সাময়িক হয়তো মনে হবে যে না, পণ্যটা খুবই ভালো, কিন্তু ইন এ লং রান এটা কিন্তু স্কিনের সাংঘাতিক রকমের ক্ষতি করে। তো এখন এই যে নানাবিধ মানে তৎপরতা কিন্তু আমাদের চালাতে হয়। শুধুমাত্র যে আমি বৈধ অবৈধ বললাম তা না, কিন্তু আমার এখানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষয়টাও কিন্তু আমাদের সাথে সাথে দেখতে হচ্ছে। একইভাবে কিন্তু এই যেমন আমি আপনাকে বলতে পারি, এই গত সপ্তাহে আমরা কিছু বাজার থেকে, আমি বললাম যে বাজার থেকে কিছু পণ্য আনেন, আনে টেস্ট করা হোক। সেখানে ইনফ্যান্ট ফর্মুলার কিছু খাবার, পোলট্রি ফিড, ফিশ ফিড, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বাজারে যেগুলো কমন পাওয়া যায় এবং যেগুলো বড় বড় কোম্পানি প্রোডাকশন করে এগুলো। তো এইগুলো আমি অন টেস্ট করলাম, এসে দেখলাম না, সবগুলো পণ্যই মানসম্মত এবং সবগুলো পণ্যই আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি। এই যে একটা ভালো দিকের কথা বললাম, কেন এই পণ্যগুলো তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কোম্পানিগুলো। একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি জানেন, যে আমাদের বড় বড় কোম্পানিগুলো, তাদের বহু পণ্য কিন্তু আমরা গোপনে মার্কেট থেকে তুলে আনি, এনে কিন্তু আমরা টেস্ট করি, তারা জানেও না, হয়তো জানার প্রশ্নই আসে না, এটা তাদের জানার কোনো কারণই নেই, আমরা রেজাল্টও তাদেরকে জানাই না, কিন্তু আমরা দেখি দে আর কোয়ালিফাইড। মানে এটা আমাদের কাছে একটা বড় সান্ত্বনার জায়গা। কারণ হচ্ছে তাদেরকে তো আমার প্রোটেকশন দিতে হবে, কারণ তারা দেশের বাইরে যাচ্ছে এবং দেশের বাইরে তাদের প্রোডাকশন যাচ্ছে, এটা একটা ভাবমূর্তির ব্যাপার। আমি যদি বুঝতে পারি যে না, তার প্রোডাকশনটা ভালো, তাহলে আমি জানি বিদেশে গিয়েও সেটা ভালো হবে। কারণ আমার তো এগুলো টেস্ট করছি কোথায়, আমাদের ল্যাবরেটরিগুলো কিন্তু অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেখানেই কিন্তু আমরা এই টেস্টগুলি করি। অর্থাৎ দুটো দিকে আছে, একটা হচ্ছে খারাপ পণ্য যেমন আছে, আমাদের ভালো পণ্য আছে। এই যে সম্প্রতি টুথপেস্টে যে খাদ্যপণ্যে যে মাইক্রোপ্লাস্টিকের একটা উপাদান পাওয়া গিয়েছে, এবং সেটি নিয়ে বেশ গণমাধ্যমে আমরা আলোড়ন দেখেছি, সেই জায়গাটাকে আপনি না, এখানে আমি আপনাকে বলবো যে দুটো দিক আছে এখানে। একটা হচ্ছে যে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া,
আরেকটা হচ্ছে এই যে একটা রেজাল্ট আমরা দেখলাম, এটাকে গুরুত্ব দেওয়া। আমার বিএসটির দায়িত্ব হলো এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। আর জনগণের ভোক্তার অ্যাসপেক্টে আমার চিন্তা হলো যে এইটাকে জনগণ কিভাবে নিচ্ছেন, বা এই রেজাল্টটা যেটা গবেষণাটা সেটা কিভাবে আসছে। দেখেন, সারা পৃথিবীতেই কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে গবেষণা হয়। এই যে আমাদের দেশেও আছে, কিন্তু গবেষণার দায়িত্বটা কি? গবেষণার দায়িত্বটা হলো কারেক্টিভ করা, অর্থাৎ কোনো ভুল জায়গা যদি থাকে সেটা একটু আমি কারেক্টিভ করব, ঠিক করে নেব, শুধরে নেব, ভুল থাকলে শুধরে নেওয়া। কিন্তু এটা কিন্তু প্যানিক তৈরি করার ব্যাপার না। টুথপেস্ট, বাংলাদেশের যে টুথপেস্টগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে সবগুলোই কিন্তু আমাদের দেশের খুবই নামি দামি কোম্পানিগুলোর টুথপেস্ট, এবং এই টুথপেস্টগুলো কিন্তু মার্কেটে খুবই বহুল প্রচারিত এবং আলোচিত টুথপেস্ট। এখানে 81টি উপাদান আছে যেগুলো আমরা টুথপেস্টকে লাইসেন্স যখন দেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমাদের স্ট্যান্ডার্ডে 81টি উপাদান আছে যে উপাদানগুলো টুথপেস্টে লাগে। তো সেই 81টি উপাদানের মধ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক নেই। আচ্ছা, তো ইন্টারেস্টিং হলো পৃথিবীর কোনো দেশেই টুথপেস্ট প্রোডাকশনে ওই মাইক্রোপ্লাস্টিকের উপাদান সম্পর্কে কিছু বলা নেই, যেটা থাকতে হবে বা থাকা নিষেধ বা এসব কিছু নেই। সম্প্রতি আমেরিকাতে একটা আইন হয়েছে যে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক দেয়া যাবে না, যোগ করা যাবে না। আদারওয়াইজ কিন্তু মাইক্রোপ্লাস্টিক নিয়ে কিছু বলার নেই। তো আমাদের দেশে একটি মানে সংস্থা এসডু নাম, তারা কিছু গবেষণা করেছেন কিন্তু টুথপেস্টের। কিন্তু গবেষণার রেজাল্টটা কি? একটা হচ্ছে যে আমি গবেষণা করলাম, আমি এটা পেলাম, কতটুকু পেলাম, এটার কি প্রভাব আছে, এটা কতটুকু ক্ষতিকর, এটার উৎস কি, এটার প্রভাব কি, এখন আমাদের করণীয় কি, আমাদের এটা আসলে এটা কতটুকু ইম্প্যাক্ট আছে, এই সবগুলো বিষয় হলো গবেষণার একটা বস্তু। তাহলে আমরা বুঝতে পারি যে হোয়াট টু বি ডান। কিন্তু এখানে শুধু বলা হলো এই যে মাইক্রোপ্লাস্টিক আছে, তাহলে গবেষণার পূর্ণাঙ্গটা তো আমরা এখানে পেলাম না। তো যার ফলে হলো কি, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো, একটা প্যানিক তৈরি হলো। একটা গবেষণার অ্যাম্বিশন বা এইম তো প্যানিক তৈরি হইতে পারে না। এই এসডুয়ে কিন্তু আপনার এক সময় বললো টি ব্যাগে আছে, আপনার হেভি মেটাল আছে টি ব্যাগ। এইটা বলার পরে কিন্তু একটা প্যানিক হয়ে গেল, চাটা খাওয়া নিয়ে একটা মারাত্মক অবস্থা তৈরি হলো। তখন কিন্তু এই যে টি ব্যাগ এবং এমনকি খোলা চা প্রায় 100টি নমুনা পরীক্ষা করেছে বিএসটিআই, হান্ড্রেডস। কোথাও কিন্তু ওই যে হেভি মেটাল, একটা সবকিছুরই কিন্তু একটা পরিমাণ আছে, যে হেভি মেটালও থাকবে, কতটুকু থাকবে, কি পরিমাণ থাকবে, সেখানে কিন্তু মাত্রার অতিরিক্ত ওই টি ব্যাগ এবং চায়ে হেভি মেটাল পাওয়া যায়নি। আমার কথা হচ্ছে গবেষণাকে আমরা দেখব পজিটিভ দৃষ্টিকোণ থেকে, কিন্তু সেই গবেষণাটা তো হতে হবে জনগণকে সাহায্য করা, এবং আমাদের যদি কোনো ভুল থাকে, কোনো কিছুতে যদি আমাদের সাপোর্টিং দরকার থাকে, সেখানে আমাদের সাহায্য করা। কিন্তু গবেষণার উদ্দেশ্য তো প্যানিক তৈরি হতে পারে না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গবেষণায় বললো মাইক্রোপ্লাস্টিক আছে, কতটুকু আছে, কি আছে, এক্স্যাক্টলি, কারেকশন কি, এটা কারেকশন কি, ক্ষতিকর কি, এটা শরীরের জন্য কি ক্ষতি হইতে পারে, এবং এটা আসলো কোত্থেকে? আমাদের যে স্ট্যান্ডার্ড এবং আমরা যে লাইসেন্সগুলো যাদেরকে দিচ্ছি টুথপেস্টের, এখানে কিন্তু অ্যাজ পার আওয়ার ফর্মুলেশন এখানে ইন্টেনশনালি মাইক্রোপ্লাস্টিক অ্যাড করার কোনো সুযোগ নেই। তাহলে কিছু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তাহলে এটা আসলো কোত্থেকে? এই যে টুথপেস্ট যে টিউবটা ইটসেলফ প্লাস্টিক, এবং আমরা প্লাস্টিকের ভিতরে কিন্তু আমাদের জীবন, আমাদের মানে সাংঘাতিক রকমের প্লাস্টিক ছাড়া আমাদের জীবনে। এই যে আজকেও শুনতেছিলাম যে একজন বলছে যে প্লাস্টিকের ব্যাগে করে গরম চা নিচ্ছে, অত সে বলছে টুথব্রাশ করতে আমার সমস্যা হচ্ছে, মানে টুথপেস্টে। একটা প্লাস্টিকের ব্যাগে গরম চা, আপনি বুঝতে পারছেন কি পরিমাণ কন্টামিনেশন। তো আসলে এই যে আমরা পানি খাচ্ছি, পানির বোতলটা তো প্লাস্টিকের। আমাদের দৈনন্দিন জীবনের মানে অনেক কিছুই কিন্তু আমরা প্লাস্টিকের মধ্যে আমরা সীমাবদ্ধ। দেখেন, কিছুদিন আগে আইসিডিডিআরবি বিএসটির সাথে একটা ওয়ার্কশপ করলো যৌথ। সেখানে হচ্ছে কি, যে অ্যালুমিনিয়ামের পাত্র আমরা ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের পাতিল, অ্যালুমিনিয়ামের এই যে বিভিন্ন ক্রোকারিজ, তো সেগুলোর সাথে কন্টামিনেশন, যে হেভি মেটাল আছে কিনা বা থাকলে কি পরিমাণ, এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আমার কথা হচ্ছে আমরা কাজ করব মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথাও চিন্তা করব, কিন্তু সেটা মানুষকে ভয় পাইয়ে নয়, আতঙ্ক সৃষ্টি করে নয়। আমি তো নেশন বিল্ডিং এ কাজ করব, আমি তো জাতি গঠনে কাজ করব। আমার দেশের এই শিল্পকে তো রক্ষা করতে হবে। এই দেশের শিল্পকে তো বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের দেশের অনেক টুথপেস্ট বাইরের দেশে
রপ্তানিও হয়। কিন্তু এমন একটা অবস্থা তৈরি হলো যেন আমরা একটা অপরাধের মধ্যে পড়ে গেলাম। ব্যাপারটা তো তা না, এমন তো না। আমরা কিন্তু এখনো কিন্তু কোনো টুথপেস্টকে বলি নাই যে তারা এটা মানে একটা নিষিদ্ধ পণ্য। আমরা টেস্ট করছি, আমরা কিন্তু বিদেশেও পাঠিয়েছি, আমরাও টেস্ট করছি। সায়েন্স ল্যাবরেটরি মাইক্রোপ্লাস্টিকের একটা গবেষণা তারা শুরু করেছে, তাদেরকেও আমরা দিয়েছি। আমরা সব কিছু হিসাব নিকাশ করে আমরা দেখব যে আসলে প্রকৃত অবস্থাটা কি। আসলে মিডিয়া অ্যাটেনশনটা অনেক সময় অনেক সংস্থার একটা বড় ইস্যু থাকে, এবং মিডিয়া অ্যাটেনশনটা করে হয়তো বা তাদের নানা রকম এখন আমার কথা হচ্ছে মিডিয়া অ্যাটেনশন ভালো, কিন্তু মিডিয়া অ্যাটেনশনের এই যে মনে করেন প্লাস্টিকের মধ্যে, টুথপেস্টের মধ্যে যে মাইক্রোপ্লাস্টিক আছে, এটা তো আমার কাছে মনে হয় মিডিয়া অ্যাটেনশনের জন্য যদি করে থাকে, কারণ আমরা পরবর্তীতে আমি নিজেই কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা আমাদের বন্ধু বান্ধবরা চিন্তা ভাবনা করে দেখলাম যে নিশ্চয়ই আমরা যেমন বলি পানির অপর নাম জীবন, আমি নিজেও একটা আপনার মতো উদাহরণ দিতে চাই। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, কিন্তু পানিতে ডুবলে পানি বেশি খেয়ে তো মানুষ মারা যায়। সো আপনি যেটা বললেন যে মাইক্রোপ্লাস্টিক যদি থেকে থাকে তাহলে কতটুকু আছে, কি পরিমাণে আছে? এক্স্যাক্টলি, আমার তো সেটা জানতে হবে যে আমার এই মাইক্রোপ্লাস্টের ক্ষতিকর প্রভাবটা কতটুকু, এটা আমার কি হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা। কারণ হচ্ছে যে আমি তো ভোট করে বলে দিলাম টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তো মানে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে মানে কি, এই যে ব্যাপারটা তা না। আমাকে দায়িত্ব নিয়ে চলতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে। প্রত্যেকটা গবেষণার কিন্তু একটা দায়িত্ববোধের ব্যাপার, এবং সারা পৃথিবীতেই কিন্তু গবেষণা হয়। আমরা তো ধরেন রেগুলেটর হিসেবে আমাদের তো গবেষণার সুযোগ নেই, আমরা বরং গবেষকদের সাহায্য নিয়ে থাকি। আমরা দেখেন বিএসটির বিভিন্ন কমিটি আছে, এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইভেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন ডক্টর, প্রফেসর, তাদের সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই কমিটিগুলো, এক একটা কমিটির এক এক ধরনের কাজ। আমরা কিন্তু তাদের সাথে রেগুলার আমরা কথা বলি, অপিনিয়ন এক্সচেঞ্জ করি, তাদের মতামত শুনি, এইগুলো নিয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলি। তো সুতরাং এখানে কিন্তু এমন না যে বিএসটিআই নিজেরাই সব কিছু করছে, আমরা কিন্তু হোল নেশনকে এখানে ইনভলভ করছি যাতে বিএসটিআই কোনো ভুল না করে। কারণ বিএসটিআই তো ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এখানে তো আমরা ভুল করতে পারি না। আর আমরা দেখেন ইন্টারন্যাশনাল অনেকগুলো অর্গানাইজেশনের আমরা মানে সঙ্গী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও যেটাকে আমরা বলি, আইইসি যেটাকে বলি, এরকম হচ্ছে সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যেগুলো, সেগুলোর সাথে আমাদের বাংলাদেশের বিএসটির একটা সমঝোতা আছে। তারা যখনই কোনো নতুন ফাইন্ডিংস পায় আমাদের সাথে শেয়ার করে, এবং আমরা তাদের সেই শেয়ারটা নিয়ে আমরা কাজ করি। আমাদের যদি কোনো স্ট্যান্ডার্ড মনে করছি যে না ইন্টারন্যাশনালের সাথে আমাদের রিভিশন করতে হবে, আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা রিভিশন করি। অর্থাৎ আগে 10টা উপাদান ছিল, এবং মনে হচ্ছে আরও 2টো উপাদান টেস্ট করা দরকার, আমরা আরও 2টো উপাদান টেস্ট করে স্ট্যান্ডার্ডটা নতুন করছি। অর্থাৎ আমরা কিন্তু একেবারে আপডেট থাকছি, আমরা কিন্তু ব্যাকডেটেড হচ্ছি না, প্রতিনিয়তই নিজেদেরকে সংশোধন করছি, বদলাচ্ছি। কিন্তু জনগণকে প্যানিক করতে দেওয়া আমার মনে হয় কারোরই উদ্দেশ্য না, হওয়া উচিত না। এই জায়গাটা আমি রিকোয়েস্ট করব যারা গবেষণা করছেন বা যারা জনগণের কথা চিন্তা করেন, দেশের স্বার্থের কথা চিন্তা করেন, আমার শিল্পকে তো বাঁচাতে হবে। আমার শিল্পকে তো এমন অবস্থায় নিয়ে যাওয়া যাবে না যে আমার বিদেশে আমার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, আমার বিদেশে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমার দেশের স্বার্থ চিন্তা করতে হবে, শিল্পের স্বার্থকে চিন্তা করতে হবে, আমার জনস্বাস্থ্যের কথা তো ভাবতেই হবে। জনস্বাস্থ্যের কথা ভাবার সাথে সাথে কিন্তু আমার দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। হালাল সার্টিফিকেশন একটা বেশ আলোচিত বিষয়। জি, সারা পৃথিবীতে কিন্তু হালাল পণ্য নিয়ে এখন বেশ কথাবার্তা চলছে। আমরা পৃথিবীর বিভিন্ন ইউরোপ আমেরিকার অনেক দেশে গেলে আমরা হালাল হোটেল, হালাল পণ্য এগুলি খোঁজ করবার চেষ্টা করি। সেই সাথে বাংলাদেশেও কিন্তু হালাল সার্টিফিকেশনের একটা বিষয় এখন শুরু হয়েছে। তো এই সার্টিফিকেশন দেওয়ার মতো সক্ষমতা সেটা কি বিএসটির আছে কি না, বা এই সার্টিফিকেশন দিতে গিয়ে বিএসটিআই তারা তাদের সক্ষমতার বাইরে গিয়ে কোনো সার্টিফিকেশন দিচ্ছে কিনা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? হালাল পণ্য একটা ভাইটাল পয়েন্ট এটা। এবং আমি একটু বলে নিই, এই রিসেন্ট এই গত সপ্তাহে জাপান থেকে একটা প্রতিনিধি দল আসছেন আমাদের কাছে হালাল সম্পর্কে জানার জন্য, এবং তারা বলতেছিলেন যে দেখো আমরা তো নন মুসলিম কান্ট্রি থেকে আসছি, তোমাদের কাছে আমি জানতে আসছি, শুনেছি যে তোমাদের হালাল ল্যাবরেটরি, ইট ইজ এ ভেরি অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি। আমাদের কিন্তু ন্যাশনাল হালাল ল্যাবরেটরি বাংলাদেশের বিএসটি এর এখানে, আমরা কিন্তু এটা অনেক টাকা ইনভেস্ট করেছি, করে কিন্তু ল্যাবরেটরিটা করা হয়েছে। আপনি তো জানেন যে হালালের মধ্যে আসলে হালাল হারাম এটা একটা বিশ্বাসের ব্যাপার, এবং এই বিশ্বাসটা হচ্ছে একটা ধর্মীয় দিক থেকে, আর ওই বিশ্বাসের জায়গাটাকে আমরা পরীক্ষা করছি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। একজন বিশ্বাস করছে যে আমার এই খাবারটার মধ্যে পর্ক নাই বা হারাম কিছু নাই, তাহলে এটা নিশ্চিত করবে কে? ল্যাবরেটরি টেস্ট। এবং আমি আমার ল্যাবরেটরিতে পরীক্ষা করছি যেখানে কোনো পর্ক নাই, এবং
একটা কোম্পানি বলছে আমি হালাল মাংস বিক্রি করছি, তাহলে আমি কিন্তু ওই কোম্পানিতে গিয়ে দেখি তার স্লটার ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ ইসলামিক বিধান অনুযায়ী প্রাণীটাকে জবাই করা হচ্ছে কিনা। যদি দেখি যে না ইসলামিক বিধান অনুযায়ী হচ্ছে, তাহলে কিন্তু আমরা হালালের ওই জায়গাটাও দেখবো যে না ওইটাও আছে। এরপরে আছে ধরেন ইনটক্সিনেটিক, যেমন অ্যালকোহল আছে কিনা কোনো উপাদান, এগুলোকে আমরা টেস্ট করি। এরপরে আছে আরো ধরেন বিভিন্ন সাবস্টেন্স আসতে পারে, যে সাবস্টেন্সগুলো হালালের পর্যায়ে নাই। অর্থাৎ সামগ্রিকভাবে এমন কোনো হারাম উপাদান যেন কোনো খাদ্যে না আসে, সেইটা টেস্ট করছে বিএসটিআই, এবং তার হালাল ল্যাবরেটরিতে এটা আমরা করছি। এবং এটা করার কারণে হচ্ছে কি, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এখন বাংলাদেশের ভিতরেও কিন্তু হালালের চাহিদা বাড়ছে, আর দেশের বাইরে তো এটা একটা বিশাল মার্কেট। এই যে গত সপ্তাহে একটা সেমিনার হয়েছে ঢাকাতে কোন একটা হোটেলে, আই ওয়াজ দ্য চিফ গেস্ট। ওনারা এটা থাইল্যান্ড করেছে, থাইল্যান্ডের একটা ইউনিভার্সিটির গবেষকরা ঢাকায় আসছে, তারা বিএসটিআই ডিজি হিসেবে আমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছিল, এবং তারাও পরীক্ষা করে দেখেছে যে না আমাদের বিএসটিআই হালাল ল্যাবরেটরি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল্যাবরেটরি, আমাদের সাথে কিন্তু তারা শেয়ার করেছে। এবং আমরা কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের সাথে, ইভেন নন মুসলিম, যেমন থাইল্যান্ড কেন, সারা পৃথিবীতেই মুসলমানরা যখন যে দেশেই যাচ্ছে, তারা ওখানে গিয়ে হালাল খাবার খুঁজে যে হালাল আছে কিনা। অর্থাৎ হালাল মার্কেট কিন্তু আগামী দিনের জন্য একটা বিশাল একটা প্রসপেক্টিভ মার্কেট আছে হালালের। আমরা ওইটাকে কাজে লাগাতে চাই, এবং আমরা ওই জায়গাটায় সফল হতে চাই। এবং আমাদের হালালে যারা কাজ করেন, যে আমাদের ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট, তারাও কিন্তু খুবই এক্সপার্ট, এবং আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ একদিন হালাল মানে ফুড তৈরিতে, হালাল এক্সপোর্টে একদিন নেতৃত্ব দেবে। এবং এখন যে পরিমাণ আমরা হালাল এক্সপোর্ট করছি, আগামী দিনে হালাল হবে এক্সপোর্ট সেক্টরের একটা অন্যতম বড় সেক্টর। এবং এটা আমি আমাদের খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলিকে বলবো যে এখানে কিন্তু আপনারা একটা জায়গা চিহ্নিত করুন, এবং বিদেশে হালাল খাদ্য রপ্তানিতে আমাদের সাহায্য নিন। ধন্যবাদ কাজী এমদাদুল হক, আপনি অনেক বিশ্লেষণ করলেন এবং আমরা অনেক কিছু জানলাম যে আমরা কোনোভাবে কোনো গবেষণা, কোনো প্রতিবেদন, ইভেন আমাদের সংবাদ মাধ্যম বলি, সোশ্যাল মিডিয়ায় বলি, এমন কোনো কিছু করা যাবে না কোনো পণ্য নিয়ে আতঙ্ক তৈরি করে জনমনের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করা। আর একই সাথে আমরা এটাও বলি, সেটি হচ্ছে যেটা আপনি বললেন, আমরাও বুঝি যে শুধুমাত্র বিএসটিআই বা ভোক্তা অধিকার বা সরকারি সংস্থা নয়, যিনি যে পণ্যটি ব্যবহার করছেন তাকেও কিন্তু সচেতন হতে হবে, তাকেও কিন্তু বুঝতে হবে যে এই পণ্যটি যেহেতু এখন ডিজিটাল যুগ, সে নিজে পরীক্ষা নিরীক্ষা করে সেই পণ্য ব্যবহার করবেন। সুতরাং এখানে সকল কর্তৃপক্ষেরই কিন্তু একটা দায়বদ্ধতা আছে, ভোক্তার সহ। এবং আমরা আশা করি জনস্বাস্থ্যে বিএসটিআই যেভাবে কাজ করছে, যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে হালাল পণ্য রপ্তানির কথা বা হালাল খাদ্য রপ্তানির কথা বলছেন, আমরা নিশ্চয়ই, আমরা যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আসছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি দায়িত্বভার গ্রহণ করেছে, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে জনস্বার্থে কাজ করা, এবং সেই জনস্বার্থের একটা বড় অংশের যেটি হচ্ছে কি এই ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্যপণ্যকে নিয়ন্ত্রিত করে জনগণের কাছে সেগুলি পৌঁছে দেওয়া, এবং সে দায়িত্ব পালন করছে বিএসটিআই। আমি কাজী এমদাদুল হক আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই, এবং একই সাথে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে আজকের আয়োজন জনস্বাস্থ্য বিএসটিআইর কার্যক্রম, যে আলোচনাগুলো করলাম এতক্ষণ শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ থাকবেন।